দুনিয়ার সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর দুনিয়ার সবচাইতে সহজ কাজ হলো অন্যকে নিয়ে সমালোচনা করা। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। আমি আমার শত্রুকে বশ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পেছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু সারা দেশে যেভাবে ঘূর্ণিঝড় শুরু হয়েছে তো সেই কারণে কিন্তু কারেন্ট নাই, তারপর হচ্ছে মোবাইলের চার্জ বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই সাথে বাসায় তো সবসময় ওয়াইফাই ব্যবহার করা হয়, তো যে কারণে কখনো মোবাইল ওইভাবে করে নেট ভরা হয় না আর কি, এমবি ভরা হয় না, যে কারণে আর কি চাইলেও আপনাদের সাথে পারিনি আমি ভিডিওটা শেয়ার করার জন্য। আর কি পরিমাণ ঝড় হয়েছে দেখতেই পাচ্ছেন। বারান্দায় যত টব ছিল আমার, কিছুটা টব আর কি পড়ে ভেঙে গিয়েছে ঝড়ের বাতাসের দাপটে আর কি। তো যাই হোক, একটু ভিডিও ফুটেজ ধারণ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে চমৎকার একটা ডেজার্ট শেয়ার করেছি। এটার ফুল রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবেন। সেখানে ডিটেলসে আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিও ফুটেজটা হচ্ছে আজকে সকালবেলা আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে আমার ছোট ভাই, তারা একটু বাহিরে গিয়েছে। আর আমাদের বাসার সামনে যে রোডটা আছে সেই রোডটা কিন্তু পুরোটাই এরকম পানিতে ডুবে গিয়েছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যাতে করে আমাকে একটু ভিডিও শ্যুট করে দেয়, আমি দেখব। আমি তো আসলে বাইরে যেতে পারিনি বৃষ্টির মধ্যে, আর এই অবস্থার মধ্যে আসলে বাইরে যাওয়াটাও কিন্তু খুব বেশি একটা ভালো হবে না। তো সেই কারণে আপনাদের ভাইয়া হচ্ছে একটু ভিডিও ধারণ করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কতটুকু বৃষ্টি হয়েছিল টানা 1 দিন থেকে 2 দিন হবে না, 1.5 দিনের মতো হবে। সেই বৃষ্টিতেই কিন্তু ঢাকার রাস্তাঘাটগুলো এইভাবে করে ডুবে যায়। সব জায়গার কথা বলছি না, তবে আমাদের এই পাশটাতে এরকম ডুবে গিয়েছে। তবে কেন ডুবে যাচ্ছে জানি না। এর আগের বারও কিন্তু বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আমাদের এই রোডগুলো বিশেষ করে এরকম ডুবে যায়নি। সামনে যে মেইন রোডটা আছে সেইটাতে দেখেছি পানি জমেছে, কিন্তু এই রাস্তাগুলো কখনোই এরকমভাবে আর কি পানিতে ভরে যায়নি, ডুবে যায়নি। তো যাই হোক, জানি না কী কারণে হয়েছে। তো এরপর আবার চলুন আপনাদের সাথে আমি আমার ঘরোয়া কাজকর্মগুলোই শেয়ার করছি। আজকে কিন্তু চমৎকার কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, খুবই কাজের কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না যে এই টিপসগুলো ফলো করে আপনারা আপনাদের কাজগুলোকে এতটা সহজ করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে হচ্ছে আমার একটা কিচেন সেলফ, অর্গানাইজেশন সেলফ, এটা আপনারা অনেকেই দেখেছেন আমার কিচেনে, বা আপনাদের অনেকের বাসায় আছে এই ধরনের সেলফগুলো। তো এই সেলফটাকে আমি জাস্ট একটু সেটিং করে নেব আমার মতো করে। আমি কিন্তু একদমই জানতাম না যে এই সেলফটাকে খুলে আবার নিজের মতো করে একটু সেট করে নেওয়া যায়। তো সেদিন এক আপুর ভিডিও দেখছিলাম, আপুকে দেখলাম যে আপু একদম তার মতো করে সেট করে নিয়েছে। এটা কিন্তু একদম নিচের অংশে একটা সেলফ থাকবে, এরপর হচ্ছে উপরের থেকে নিচে আবার আরেকটা পয়েন্ট আছে, সেইখানে একটা সেলফ থাকবে। তো আমি হচ্ছে নিচের সেলফটাকে একটু উপরে উঠিয়ে দিয়েছি আর উপরের সেলফটাকে একদম উপরে উঠিয়ে দিয়েছি। এইভাবে করে হচ্ছে আমি সেলফটাকে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার আগে হচ্ছে সেলফটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজটা আসলেই আমার জানা ছিল না, এই জিনিসটা আমি আসলে জানতামই না। খুবই উপকারী মনে হয়েছে আমার কাছে। আমি আমার মতো করে মডিফাই করে নিতে পারবো, আমি আমার মতো করে সাজিয়ে রাখতে পারবো। আমি যখন নিচে কোনো কিছু বড় সাইজের কোনো কিছু রাখবো, বড় বোতল টাইপের কিছু একটা রাখবো, তখন কিন্তু আমার ভেতরের জায়গাটা একটু বড় হতে হবে, বড় হলেই কিন্তু সুন্দরভাবে রাখা যাবে। আর আমি কী কারণে সেলফটাকে এইভাবে করে সেটিং করে নিয়েছি সেটা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের কাজ, এগুলো আসলে দেখাতে ভালো লাগে না, তারপরেও যেহেতু ডেইলি অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের মাঝে শেয়ার করা হয়, সেই সাথে কিছু টিপস শেয়ার করি। তো ভাবলাম যে একটু শেয়ার করি। কিচেনে চলে এসেছি, এই যে সেলফটাকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি।
আমার নিচের যে সেলফটা আছে বা নিচের তাকটা আছে সেটা কিন্তু একদম নিচে লাগানো ছিল। আমি জাস্ট একটু উপরে উঠিয়ে লাগিয়ে দিয়েছি, এতে করে আমার নিচের যেই অংশটা আছে খালি, সেই জায়গাটাকেও কিন্তু আমি কাজে লাগাতে পারবো। এই ধরনের যে স্ট্যান্ডগুলো আমার আছে এগুলো কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো গরম হাঁড়ি পাতিল রাখার জন্য এই টাইপের স্ট্যান্ডগুলো রাখার জায়গা আসলে ওইভাবে করে পাচ্ছিলাম না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ভাবলাম যে এটার নিচে রেখে দেই, আর একটু আদা রসুন পেঁয়াজ একদম সরাসরি আমি রান্নাঘরে বসে যখন হালকা পাতলা নাস্তা তৈরি করি তখন হচ্ছে এগুলো ব্যবহার করার জন্য এখানে রাখা হয়। আর সকালে নাস্তা তো সেই কখন করে নিয়েছি। এর পরবর্তীতে যে থালাবাটিগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াশ করে কিচেনটাকে সুন্দরভাবে একটু ক্লিন করে ফেলেছি। আর এখানে গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল, তো আসার সময় কিছু আম নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া যে আম এনেছিল সেইখান থেকেও কিছু আম ছিল, এগুলো দিয়ে একটু আমসত্ত্ব বানাবো। আর এই ডেক্সিটার মধ্যে হচ্ছে কিছু ভাত রাখা ছিল, পানি ভাত। রাইস কুকারের যে পাত্রটা আছে সেটার মধ্যে আর কি কিছু ভাত রাখা ছিল, এগুলো আমি ভিজিয়ে রেখে দেব। ওদিন লাভলি আপু আমাকে বলছিল যে পানি ভাত পচানো পানিও কিন্তু সার হিসেবে দেয়া যায় গাছের গোড়ায়, তো সেই কারণে আমি রেখে দিয়েছি এভাবে করে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আরও একটু ভালোভাবে পচে গেলে পানিটাকে একদম ভালোভাবে ভাতগুলো কষলে নিয়ে নর্মাল পানির সাথে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। আর কিচেনটাকে কিন্তু সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এর পরবর্তীতে আসলে অনেক কাজ করেছিলাম আমি। বাসাটা পুরোপুরি ক্লিন করেছি, 2টা বেডরুম গুছিয়েছি। সেই সাথে হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন দুপুরে রান্নাবান্নার আয়োজনগুলো করে ফেলেছি অফ ক্যামেরায়। সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। করলা ভাজি করব, তারপর হচ্ছে টাকি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। আর এখানে মাছের ডিম ভিজিয়ে রেখেছি, সেটা একটু ভুনা করব। আর নলা মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেটা রান্না করব। আর মিষ্টি কুমড়ার সিল্কা আমি ভর্তার জন্য বসিয়ে দিয়েছি। এখন চলুন আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা দেখা যায় বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসি, এরকম ছোট ছোট কিন্তু অনেক পলি ব্যাগ আসে আমাদের বাসায়, এরকম পোটলা আসে আর কি, ছোট ছোট পোটলাগুলো আসে। তো দোকানদাররা মাঝে মাঝে এমনভাবে গিট দিয়ে দেয়, সেটা দেখা যায় কি হাত দিয়ে নর্মালি আমরা খুলতে পারি না, খুলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তখন দেখা যায় কি করি, পলি ব্যাগটাকে ছিঁড়ে ফেলি। এই পলি ব্যাগগুলো কিন্তু অনেক কাজে লাগে আমাদের আবার পরবর্তীতে। তো এইটা আমি কিভাবে সহজভাবে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এরকম একটা কাঁটা চামিচ নিয়ে নেবেন, কাঁটা চামিচটা দিয়ে কিন্তু একটা কাঁটা জাস্ট গিট্টিটার মাঝে ঢুকিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে আর কি খুলে যায়। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এই টিপসটা কিন্তু অনেক বেশি উপকারী একটা টিপস। আমরা অনেক সময় পলি ব্যাগগুলো নষ্ট করে ফেলি, এভাবে খুলতে গিয়ে যখন পারি না তখন ছিঁড়ে ফেলে দেই। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আসলে টিপসটা দেখানোর জন্য আমি এই কাজটা করেছি। তো এইটুকু ডাল আমার ছিল, সেটা দিয়েই দেখিয়েছি আপনাদেরকে। তো এই চামিচটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের কিচেনের জন্য। এর পরবর্তীতে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে আমি মুসুরির ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন, যে ডালটুকুন ছিল সেটা দিয়েই টিপসটা দেখাচ্ছি আমি। এই ডালটাকে আমরা অনেকভাবে সংরক্ষণ করে রাখি। যখন বেশি করে মাসকাভারি বাজারগুলো করা হয় তখন কিন্তু আমরা তেজপাতা দেই, তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে রাখি। অনেক সময় দেখা যায় যে আমাদের এই ডালগুলোতে না ওইভাবে করে রেখে দিলেও কোনো কিছুতে কাজ হয় না, নিম পাতা দিয়ে রাখা হয় যাতে করে কোনো পোকা না হয়, ডালগুলো নষ্ট হয়ে না যায়। তো আমি এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, তেলটা দিয়ে ডালটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি। আপনারা যখন বেশি করে ডাল নিয়ে আসবেন তখন কিন্তু এরকম তেল দিয়ে নেবেন, একটুখানি তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে ডালটার গায়ে মাখিয়ে দেবেন। ডালটাও দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কিচ্ছু হবে না, একটা পোকাও হবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কিন্তু এটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ডালগুলোকে রেখে দেওয়ার জন্য যে কাজটা আমি করি সেটা হচ্ছে এই যে হাত দিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন, একটু ভয় থেকে যায়, পড়ে যায়, বা এভাবে রাখতে গেলেও না ডালগুলো নিচে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি, আর কাগজটাকে এরকম কোণের মতো করে একটু জাস্ট পেঁচিয়ে নেব। এরপর ডালগুলো উপর থেকে আমি ঢেলে রেখে দেব। তো এভাবে করে রাখলে কিন্তু খুবই সহজে ডালটা রেখে নেওয়া যায়, নিচে কিন্তু কোনো জায়গায় পড়বে না ডালটা।
তো দেখতেই পাচ্ছেন এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন আপনাদের কিচেনের কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য। এখন ডালটা আমি রেখে দিচ্ছি। এখন আপনাদের সাথে চমৎকার একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি এখানে গ্রাস কার্পেট বিছিয়েছি, তাই না? দেখতে কিন্তু একদম অরিজিনাল ঘাসের মতোই লাগছে। তো কিছুটা ডাল কিন্তু প্রথমে পড়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন, সেগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। আর ডালগুলো কুড়োতে কুড়োতে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন আমাদের অনেক খেজুর গাছ ছিল। তো খেজুর গাছে যখন খেজুরগুলো পাকতো, পাকা খেজুরের কালারটা কিন্তু এরকম ডালের মতোই হতো। তো খেজুর যখন পাকতো তখন কিন্তু এরকম ঘাসের মধ্যে পড়ে থাকতো রাতের বেলা। আবার অনেক সময় দেখা যায় লাঠি দিয়ে যখন খেজুরগুলোকে পাড়া হতো তখন এরকম ঘাসের মধ্যে পড়ে থাকতো। তো আমার খুব মনে আছে আমি এভাবে করে খেজুর কুড়াতাম ঘাস থেকে। তো ডালটা কুড়োতে গিয়ে আমার সেইটাই মনে হচ্ছিল। আপনারা এরকম করেছেন কি না কখনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব আমাদের বাচ্চাদের স্কুল ড্রেস নিয়ে। আমাদের যে সমস্ত বাচ্চাদের স্কুল ড্রেসগুলো হোয়াইট কালারের হয়ে থাকে বা যে কোনো কালারের হোক না কেন, তাদের এই শার্টগুলো, বিশেষ করে ছেলে হোক মেয়ে হোক, তাদের এই শার্টগুলোতে খাতার চাইতে মনে হয় ওরা শার্টগুলোতেই বেশি আঁকাআঁকি করে, লেখালেখি করে। তো সেই লেখার কালিগুলো কিভাবে একদম সহজভাবে উঠিয়ে ফেলতে পারবেন, আমি এখানে স্যাভলন ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে হেক্সাসল ব্যবহার করতে পারেন। হেক্সাসল বা স্যাভলন দুইটা দিয়েই কিন্তু কাজটা করা যায়, খুবই সহজভাবে দাগগুলো উঠে যায়। এটা আমি আপনাদেরকে এখন একদম সরাসরি প্রুফ করে দেখাচ্ছি। অনেকেই কিন্তু এই কালির দাগটা উঠাতে পারি না, এটা নিয়ে কিন্তু অনেক টেনশনেও থাকি আর দেখতে খুবই বিশ্রী লাগে, বাজে লাগে। তো আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি তো খুবই অবাক হয়ে যাই যখন এভাবে করে ক্লিন করে নেই। আমি কিছু কিছু টিপস আছে যেগুলো আমি অনেক বড় বড় বাহিরের চ্যানেলগুলোতে দেখেছি, তারা এত সুন্দরভাবে দেখায়। তো আমি ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপু যারা আছেন তারা কেন পিছিয়ে থাকবেন, তারাও অবশ্যই আমার মাধ্যমে এই টিপসগুলো জেনে নিলে অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন। আমরা কিন্তু বাঙালি মায়েরা খুব বেশি টেনশানে থাকি। আবার অনেক ফ্যামিলিতে আছে বাচ্চাদেরকে একটা শার্ট দেওয়া হয়, একটা ড্রেসই দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় ড্রেসটা ময়লা হলে খুবই খারাপ লাগে, এরকম নোংরা হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগে। দেখুন তো কালির দাগগুলো কিভাবে উঠে যাচ্ছে, একদমই থাকছে না, দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে উঠে যায়। আপনারা প্লিজ এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো এই যে উঠিয়ে ফেললাম, আর শার্টের মাঝে একটু দাগ আছে, সেটা আমি সাবান দিলেই কিন্তু উঠে যাবে। আর অনেক সময় দেখা যায় এই যে কর্নারের অংশটা, এই অংশটাতে কিন্তু এত পরিমাণ বাজে দাগ হয়ে যায় যেটা কোনোভাবেই না উঠানো যায় না, সাবান দিলেও উঠে না। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি, এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ পেস্ট নিয়েছি। আর পেস্টটাকে আমি একটু ব্রাশের সাহায্যে ভালোভাবে একটু সুন্দরভাবে আর কি সব জায়গায় দিয়ে 5 মিনিটের মতো জাস্ট রেখে দেব। যখন কর্নারের দাগটা একদম বসে যায়, দেখতে খুবই বাজে লাগে, উঠতে চায় না, কঠিন দাগ হয়ে যায়, তখন কিন্তু 10 মিনিট বা 20 মিনিটের মতো আপনারা রেখে দেবেন। ঠিক 5 মিনিট পরেই আমি ব্রাশে একটু পানি নিয়ে ভালোভাবে ঘষে মেজে দিচ্ছি ব্রাশটা দিয়েই। তারপর আমি একদম আলতো করে হাত দিয়ে একটু ঘষে দেব। আর এক্সট্রা কোনো সাবান দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না, আমি যে পেস্ট ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু হোয়াইট রঙের পেস্ট হতে হবে, পেপসোডেন্ট বা কোলগেট এই টাইপের হোয়াইট পেস্ট দিয়ে আপনারা করবেন, কোনো রকম কোনো জেল পেস্ট দিয়ে কিন্তু করবেন না। আমি আপনাদেরকে নর্মাল পানি দিয়ে জাস্ট ধুয়ে দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু দাগগুলো উঠে গিয়েছে। এরকম অনেক জেদি দাগ আছে, যেমন হলুদের দাগ, মেহেদির দাগ, চায়ের দাগ, এই দাগগুলো কিভাবে উঠাতে হয় সেই টিপসগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের সংসারের কাজগুলো অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে যদি এই ছোট ছোট কিছু টিপস আছে এগুলো ফলো করে আপনারা আপনাদের সংসারটা পরিচালনা করেন। পুরাতন যারা আছি আমরা কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারি, অনেকেই অনেক কিছু জানি, যেমন ভালো রান্না করতে জানি তেমনি কিন্তু ভালো ঘর সামলাতেও জানি। আমার অনেক নতুন নতুন প্রিয় আপুরা আছেন যারা নতুন নতুন সংসার শুরু করেছেন, তারা কিন্তু আসলে অনেক কিছুই জানি না। আমরাও একটা সময় যে সব কিছু জানতাম তা না, আমরাও কিন্তু কিছুই জানতাম না। সংসার করতে করতে সংসারের বয়স হয়েছে এখন 21 বছর। 21 বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করছি। আশা করছি আপনাদের ক্ষতি হবে না, উপকার ছাড়া ক্ষতি হবে না। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, করলা ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে আমি লাউটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি টাকি মাছের মাথা দিয়ে।
আমার তো ভীষণ রকম ভালো লাগে। এটা কিন্তু শীতের সবজি, লাউ, টাকি মাছ বা শোল মাছের মাথা দিয়ে খেতে ভীষণ রকম ভালো লাগে। আর অন্যদিক থেকে হচ্ছে করলা ভাজিটা যখন হয়ে গেছে, সেই একই পাত্রের মধ্যে আমি এখানে মাছ ভেজে নিচ্ছিলাম। এগুলোকে কী মাছ বলে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে নলা মাছ, আমি তাই নলা মাছ বলেছি। এটা কী মাছ আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর অন্য দিক থেকে আমি যে মাছের ডিমগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এখানে একটু একদম ছোট ছোট করে নিয়েছি, হাত দিয়ে আর কি কষলে নিয়েছি, ধুয়ে ভালোভাবে আলতো হাতে ধুয়ে নিতে হয়, তা না হলে কিন্তু মাছের ডিমগুলো সব বেরিয়ে যায়, ধোয়ার সাথে সাথে আর কি পড়ে যায় নিচে। তো যাই হোক, মাছের ডিমগুলোকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নিয়ে এরপর উঠিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে আবারও একটু তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজবো না পেঁয়াজ কাঁচামরিচটাকে, তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর স্টিলের কড়াইতে রান্না করতে গেলে দেখা যায় কড়াইটা পুড়ে যেতে চায়। তো যাই হোক, এখন আমি এর মধ্যে হলুদ দিয়েছি, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি ডিম ভুনায় কখনো খুব বেশি মশলা ব্যবহার করি না, সামান্য মশলা দিয়েই কিন্তু ডিমটাকে ভুনা করে ফেলি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি নামিয়ে ফেলবো, সামান্য একটু পানি দেব, একটু পানি দিয়ে আর কি রান্নাটা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ছিল। তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এখানে যদি ফ্রেশ ধনিয়া পাতা কুচি থাকতো সেটা দিলে অনেক বেশি মজার হতো। তো যেহেতু ধনিয়া পাতা কুচিটা ছিল না, আমি জাস্ট টালা জিরার গুঁড়াটাই দিয়েছি। আর আমার রান্নাবান্নাগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি কুমড়োর ভর্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তারপর মাছটাকেও টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি অফ ক্যামেরায়, করলা ভাজি, ডিম ভুনা, আর সেই সাথে ছিল লাউ দিয়ে টাকি মাছের মাথার ঘন্ট। এই ছিল দুপুরের খাবার দাবার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আজকেই আমার ভিডিওটি নতুন দেখছেন, আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা কোন টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো তৈরি করার জন্য। তো খাবারগুলোকে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। রাইমা রায়ানকে কিন্তু আমি অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে কাপড় চোপড় ধোবো, শাওয়ার নেব, এর পরবর্তীতে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।